আর এভাবে টাকার ফাঁদে পড়ে ধনীরা দিনের পর দিন ধনী হচ্ছে আর গরিবরা আরও গরিব হচ্ছে। তার মানে আপনার 1 লক্ষ টাকাকে ব্যাংক সূক্ষ্মভাবে 1,90,000 টাকা বানিয়ে ফেলেছে। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ সকালে ঘুম থেকে ওঠার পর রাতে ঘুমাতে যাওয়ার পূর্ব পর্যন্ত সবচেয়ে বেশি যে বিষয়টা নিয়ে চিন্তা করে সেটা হচ্ছে টাকা। টাকা এমন একটা বস্তু যা সব শ্রেণীর মানুষের ভাষা বোঝে, সে হোক গরিব, ধনী অথবা মধ্যবিত্ত। কারো জন্য টাকা সারাদিনের পরিশ্রমের ফল, আবার কারো জন্য টাকা কয়েকটা সংখ্যা মাত্র। এখানে আমি কেন বললাম যে টাকা কারো জন্য কয়েকটা সংখ্যা মাত্র? এর পেছনে রয়েছে এক বিশাল রহস্য। ধরুন আপনার কাছে নগদ, বিকাশ অথবা ব্যাংকে 5,000 টাকা আছে। এখন আপনি চাচ্ছেন এই 5,000 টাকা বৃদ্ধি করতে। তাহলে কি করতে হবে? হয়তোবা কোথাও থেকে টাকা আনতে হবে, না হলে বিকাশ অথবা ব্যাংকে নিজের পকেট থেকে টাকা জমা দিয়ে সে টাকা বৃদ্ধি করতে হবে। কিন্তু যারা এই টাকার রহস্যের পেছনে কাজ করে তারা শুধুমাত্র এর পেছনে কয়েকটা শূন্য লাগিয়ে দিলেই তাদের টাকা বৃদ্ধি পেয়ে যাবে। বিষয়টা শুনতে হাস্যকর মনে হলেও বাস্তবে এভাবে শত শত কোটি টাকা বাড়ানো হচ্ছে। তবে এখানে চমকে যাওয়ার বিষয় হচ্ছে এই টাকা আমার আপনার কষ্টের টাকা, কিন্তু আমি আর আপনি সেটা জানি না। এখানে দুইটি বিষয় গুরুত্বপূর্ণ। এক হচ্ছে কিভাবে টাকা তৈরি হয়। এখন অনেকেই বলবেন এটা বাবার কি আছে, সরকার টাকা তৈরি করে। কিন্তু না, কোনো দেশের সরকার টাকা তৈরি করতে পারে না। রহস্যময়ভাবে এই বিষয়টা সাধারণ জনগণের কাছ থেকে গোপন রাখা হয়। ভিডিওর সামনের দিকে এমন কিছু তথ্য পাবেন যার মাধ্যমে বুঝতে পারবেন এই শত শত কোটি টাকা কারা বানায় আর এগুলো কাদের নিয়ন্ত্রণে কাজ করে। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে আপনার কাছে যদি বর্তমানে 1,000 টাকা থাকে তাহলে 1 বছর পর এই টাকার মান 60 টাকা কমে যাবে। মানে এখন 1,000 টাকা দিয়ে আপনি যা কিনতে পারবেন, 1 বছর পর সেই জিনিস কিনতে আপনাকে খরচ করতে হবে 1,060 টাকা। এখন প্রশ্ন হচ্ছে এই যে প্রতি বছর 60 টাকা হারিয়ে যায়, সেই টাকা কোথায় যায়? আর এই 2 নম্বর বিষয় কিভাবে আমাদের সারা জীবন গরিব বানানোর পেছনে কাজ করে সেটা জানার আমার খুব ইচ্ছে হয়। গত 6 মাস ধরে নানান বই আর বিচ্ছিন্ন কিছু তথ্য পড়ার মাধ্যমে আমি বিষয়টা জানতে পারি। বিষয়টা জানার পর চিন্তা করলাম সামান্য একটা কাগজের টাকার পেছনে কত বড় রহস্য লুকিয়ে আছে। আর এই টাকা দিনের পর দিন কিভাবে গরিবের উপর জুলুম করে যাচ্ছে। ফুড মোটর কোম্পানির প্রতিষ্ঠাতা হেনরি ফুড বলেন, এটা স্বস্তির বিষয় যে দেশের জনগণ টাকা কিভাবে তৈরি হয় এবং এই মুদ্রা ব্যবস্থার রহস্য সম্পর্কে তারা জানে না। তারা যদি এই সম্পর্কে জানতো তাহলে আগামীকাল রাত পোহাবার আগেই দেশে গণবিপ্লব শুরু হয়ে যেত এবং দেশের মানুষ সমস্ত ব্যাংকগুলিতে আগুন ধরিয়ে দিত। তো এই রহস্য জানতে হলে আমাদের চলে যেতে হবে কয়েকশো বছর পেছনে, যখন পৃথিবীতে কোনো টাকার অস্তিত্ব ছিল না। মানুষ তখন পণ্যের বিনিময়ে পণ্য আদান প্রদান করত। যদি কোনো কৃষকের মাছের প্রয়োজন হতো তখন সে তার চাল নিয়ে এমন একজন জেলেকে খুঁজে বের করতে হতো যার চালের প্রয়োজন আছে। যদি সেই জেলের চালের প্রয়োজন না থেকে দুধের প্রয়োজন হতো তাহলে সেই কৃষককে আগে দুধ যার কাছে আছে তাকে খুঁজে বের করতে হতো এবং তার কাছ থেকে চালের বিনিময়ে দুধ নিয়ে তারপর সেই দুধ দিয়ে মাছ কিনতে হতো। এটা ছিল এই ব্যবস্থার অন্যতম বড় একটা সমস্যা। এছাড়াও মাছ, দুধ এবং শাকসবজি বেশি দিন পর্যন্ত ভালো থাকতো না, যার ফলে অনেক সবজি এবং মাছ নষ্ট হয়ে যেত। তো এই সমস্যা সমাধানে তাদের এমন একটা জিনিস প্রয়োজন ছিল যেটা বেশি দিন পর্যন্ত টিকে থাকে এবং সবারই প্রয়োজন। তো সবাই চিন্তা ভাবনা করে বের করলো স্বর্ণ ও রূপা, যা সহজে নষ্ট হয় না এবং এটা সবাই পছন্দ করে। তখন থেকে শুরু হয় স্বর্ণ এবং রূপার কয়েনের ব্যবহার। এই কয়েনের মাধ্যমে সবাই কেনা বেচা শুরু করে, কিন্তু এই ব্যবস্থাতেও সৃষ্টি হয় অনেকগুলো সমস্যা। স্বর্ণ অনেক মূল্যবান এবং ভারী হওয়ার কারণে ঘরে জমা রাখা ছিল অনিরাপদ এবং বড় কেনাকাটা করতে বহন করা ছিল অসুবিধাজনক। এছাড়াও দূরে কোথাও নিয়ে গেলে ডাকাতরা তা ছিনতাই করে নিয়ে যেত। তো এই সমস্যার সমাধান বের করে ফেলে এক স্বর্ণকার আর কিছু বুদ্ধিমান লোক। স্বর্ণকার সবাইকে বলে, আপনারা আপনাদের স্বর্ণ অথবা রূপা আমাদের কাছে রাখতে পারেন, তার বিনিময়ে আমরা একটা কাগজে লিখে দিব যে অমুক লোকের এত পরিমাণ স্বর্ণ আমাদের কাছে আছে। আর এই কাগজ দেখিয়েই আপনারা যে কোনো জায়গা থেকে পণ্য কিনতে পারবেন এবং যার কাছ থেকে পণ্য কিনবেন সেই ব্যক্তি যতটুকু পাওনা থাকবে সে ইচ্ছা করলে সেই কাগজ দেখিয়ে আমাদের কাছ থেকে স্বর্ণ তুলে নিতে পারবে। তো সবার কাছে আইডিয়াটি খুব ভালো লাগে এবং সবাই স্বর্ণকারের কাছে তাদের সমস্ত স্বর্ণ এবং রূপা জমা দিয়ে কাগজের রিসিট নিয়ে যায়। এরপর কাগজের মাধ্যমে পণ্য আদান প্রদান শুরু করে। তো দেখা যায় পরবর্তীতে যেহেতু কাগজের মাধ্যমেও তাদের কাজ চলে যাচ্ছে, সেহেতু তারা কেউ আর স্বর্ণকারের কাছে স্বর্ণ তুলতে আসতো না। কাগজ দেখিয়ে তারা বাজার এবং কেনাকাটা সম্পন্ন করত।
তখন স্বর্ণকার আর বুদ্ধিমান লোকেরা চিন্তা করল, যেহেতু কেউ স্বর্ণ তুলতে আসে না, তো এই স্বর্ণগুলো দেখেই আরো কিছু কাগজ তৈরি করা যাক এবং সেগুলো মানুষকে ধার দেই, তাহলে আমাদের কিছু লাভ হবে। তো এই লুট থেকেই সকল রসিদ বানানো শুরু করে এবং সেগুলো মানুষকে ধার দেওয়া শুরু করে। এর বিনিময়ে তাদেরকে বছর শেষে একটা সুদ দিতে হতো। আর এভাবে পৃথিবীর সবচেয়ে বড় রহস্যময় টাকার ফাঁদের সূত্রপাত হয়। সেটা কি বলছি, তার আগে বলুন ব্যাংক কিভাবে টাকা আয় করে। আপনি বলবেন কিভাবে? আর আমরা ব্যাংকে যে টাকা জমা রাখি সেই টাকা ব্যাংক ব্যবসায় খাটায়, আর না হলে কাউকে ঋণ দেয়। সেই ঋণ থেকে যে মুনাফা আসে সেই মুনাফার মাধ্যমেই ব্যাংক টাকা আয় করে। কিন্তু না, এটা পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা। ব্যাংক টাকা আয় করে অন্যভাবে। ধরুন আপনি কাল সকালে ব্যাংকে গেলেন আর ব্যাংকে গিয়ে 1 লক্ষ টাকা জমা দিলেন। ব্যাংক আপনাকে বলল যে বছরে 1 লক্ষ টাকার জন্য আমরা আপনাকে 4% সুদ দিব। এটা শুনে আপনি ব্যাংকে 1 লক্ষ টাকা জমা দিয়ে চলে আসলেন। তো ব্যাংক কি করবে, আপনার এই 1 লক্ষ টাকা থেকে 10% টাকা ক্যাশ রেখে বাকি 90% টাকা মানে 90,000 টাকা অন্য কাউকে লোন দিয়ে দেবে 12% সুদে। বছর শেষে ব্যাংক ওই লোকের কাছ থেকে 12% সুদ নিয়ে আপনাকে দিবে 4% আর বাকি 8% ব্যাংকের লাভ থাকবে। আর এই নিয়মে সারা বিশ্বের সমস্ত কমার্শিয়াল ব্যাংক পরিচালিত হয়। কিন্তু না, এর পেছনে একটা রহস্য আছে যেটা আমরা সাধারণ মানুষ জানি না। আপনি একটু খেয়াল করলে দেখবেন যে আপনি যে 1 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখছেন সেটা যদি আপনার অ্যাকাউন্টে গিয়ে চেক করেন তাহলে 1 লক্ষ টাকাই দেখাবে। আবার যে ব্যক্তিকে ব্যাংক 90,000 টাকা ঋণ দিয়েছে সেই ব্যক্তি যদি তার অ্যাকাউন্ট চেক করে তাহলে তার অ্যাকাউন্টেও 90,000 টাকা দেখাবে। তার মানে আপনার 1 লক্ষ টাকাকে ব্যাংক সূক্ষ্মভাবে 1,90,000 টাকা বানিয়ে ফেলেছে এবং ইচ্ছে করলে আপনারা দুজনেই এই টাকা খরচ করতে পারবেন। ব্যাংক শুধুমাত্র কম্পিউটারে কয়েকটা সংখ্যা টাইপ করার মাধ্যমে এটা করতে পারে। আর এভাবে ব্যাংকে প্রতিদিন শত শত কোটি টাকা অনলাইনে তৈরি করছে এবং শত শত মানুষকে কোটি কোটি টাকা ঋণ দিচ্ছে। এখন অনেকেই বলতে পারেন, এই যে শত শত কোটি টাকা ব্যাংক ঋণ দিচ্ছে, তাহলে সবাই যদি একসাথে আসে কাগজের টাকা তোলার জন্য তাহলে ব্যাংক কি করবে? এর সহজ উত্তর হচ্ছে ব্যাংক শুধুমাত্র 10% মানুষকে টাকা দিতে পারবে, আর বাকি টাকাগুলো সব হইল হাওয়াই টাকা। বাকি টাকাগুলো ব্যাংক কখনো দিতে পারবে না। ব্যাংক যদি 100 কোটি টাকা ঋণ দেয় তাহলে এর মাত্র 10% মানে 10 কোটি টাকা ক্যাশ দিতে পারবে। আর বাকি 90 কোটি টাকা হচ্ছে হাওয়াই টাকা বা ইলেকট্রিক মানি, যা আমরা বিকাশ, নগদ অথবা অনলাইনে কেনাকাটার জন্য ব্যবহার করে থাকি। আর এভাবে সাধারণ মানুষকে ফাঁকি দিয়ে ব্যাংক শত শত কোটি টাকা প্রতিদিন তৈরি করছে। এখন অনেকেই বলতে পারেন, এতে আমাদের সাধারণ মানুষের সমস্যা কি? তাহলে আপনাকে ব্যাংকের রহস্যের আরও একটু গভীরে যেতে হবে। বাংলাদেশে যতগুলো ব্যাংক আছে সবগুলো ব্যাংক বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের আন্ডারে কাজ করে। বাংলাদেশ ব্যাংক কি করে? প্রতি বছর এদেশের প্রয়োজন মতো কাগজের নোট তৈরি করে। তবে আমাদের মধ্যে অনেকের ভুল ধারণা আছে যেটা সরকার টাকা তৈরি করতে পারে, কিন্তু না, সরকারের টাকা ছাপানোর কোনো ক্ষমতা নেই। সরকার যদি টাকা ছাপাতে পারত তাহলে সাধারণ জনগণের কাছ থেকে ট্যাক্স নেওয়ার প্রয়োজন ছিল না। সরকার তার ইচ্ছা মতো টাকা ছাপিয়ে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করতে পারত। টাকা ছাপানোর একমাত্র ক্ষমতা আছে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের। আর সরকার বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক অথবা অন্যান্য ব্যাংক থেকে লোন নিয়ে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করে। আর জনগণ যখন তাদের ট্যাক্স দেয় তখন সরকার সেই ঋণ পরিশোধ করে। তো বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক প্রতি বছর যে টাকা ছাপায় সে টাকা তারা সরাসরি বাজারে ছেড়ে দেয় না, বাংলাদেশের বাকি ব্যাংকগুলোকে ঋণ দেয়। এখন ধরুন জনাব রফিক সাহেব এই ব্যাংকগুলোর যে কোনো একটা থেকে 100 কোটি টাকা ঋণ নিল একটি ফ্যাক্টরি বানানোর জন্য। এখানে ব্যাংক 12% সুদে 100 কোটি টাকা ঋণ দিল, মানে রফিক সাহেবকে 1 বছর পর 112 কোটি টাকা সুদ সহ পরিশোধ করতে হবে। তো রফিক সাহেব 100 কোটি টাকা ঋণ নিয়ে একটি তেলের ফ্যাক্টরি বানালেন। বানানোর পর তিনি তেল উৎপাদন শুরু করলেন। তেল উৎপাদন হওয়ার পর তিনি 150 টাকা লিটারের বদলে 160 টাকা দরে তেল বাজারে ছাড়লেন। কারণ তিনি এক্সট্রা যে 12 কোটি টাকা ব্যাংকে সুদ দিতে হবে সেটা কোথায় থেকে দেবেন? নিজের পকেট থেকে দেবেন না, সেই সুদটা দিতে হবে আমার আপনার পকেট থেকে। এখন ব্যাংক যদি এক্সট্রা 12 কোটি টাকা সুদ না নিত তাহলে রফিক সাহেব এই পণ্যের দাম 10 টাকা বাড়াতেন না। তেমনইভাবে যারা বড় বড় আড়তদার রয়েছেন, কাঁচামালের ব্যবসা করেন, তারা ব্যাংকের কাছ থেকে এভাবে লোন নিয়ে ব্যবসা করে। সেই লোনের সুদ পরিশোধ করার জন্য তারাও দিনের পর দিন এইভাবে জিনিসপত্রের দাম বৃদ্ধি করে। তো আপনি একটু গভীরভাবে চিন্তা করে দেখুন, বাংলাদেশের যত শিল্প কারখানা, বড় বড় প্রতিষ্ঠান, বেসরকারি হাসপাতাল, সুপারমার্কেট, ঔষধ কোম্পানি রয়েছে, সব কিছুই ব্যাংকের ঋণ নিয়ে তৈরি করা হয়। এখন আমরা
সাধারণ মানুষ প্রতি বছর কত শত শত কোটি টাকার ঋণ পরিশোধ করছি। একবার চিন্তা করে দেখুন, লাভের অংশ তারা নিয়ে যাবে, কিন্তু ঋণের অংশ পরিশোধ করতে হবে আমাদের। আর এভাবে টাকার ফাঁদে পড়ে দিনের পর দিন আমরা গরিব হচ্ছি। এখানে আরেকটা ভাবার বিষয় হচ্ছে, সেটা হচ্ছে ব্যাংক যেমন তাদের ইচ্ছে মতো হাওয়াই টাকা বা ইলেকট্রিক মানি তৈরি করতে পারে, তেমনইভাবে ধনী ব্যক্তিরা ব্যাংক থেকে শত শত কোটি টাকা ঋণ নিতে পারে। ইলেকট্রিক মানি তৈরি করার একটা লিমিটেশন আছে, যেটা বাংলাদেশ ব্যাংক প্রত্যেক ব্যাংকে নির্ধারণ করে দেয়। তবে ইলেকট্রিক মানি তৈরি করার লিমিটেশনটা দিন দিন বাড়ছে। আপনারা যারা পত্রিকা পড়েন অথবা ইউটিউবে নিউজ দেখেন, তারা দেখবেন কিছুদিন পর পর ঋণ খেলাপির খবর ছাপানো হয়। ঋণ খেলাপির বিষয়টি হচ্ছে ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে সেই ঋণ আর কখনো পরিশোধ না করা। বাংলাদেশের অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল কয়েকদিন আগে দেশের শীর্ষ 20 ঋণ খেলাপির তালিকা দেন। তাদের মধ্যে এর পরিমাণ ছিল 16,587 কোটি 92 লক্ষ টাকা, যা দিয়ে প্রায় 30 লক্ষ পরিবারকে স্বাবলম্বী করা যেত। এখন 20 জন মানুষ যদি 30 লক্ষ মানুষের টাকা মেরে খেয়ে ফেলে, তাহলে দেশের অর্থনীতির অবস্থা কি হবে? একবার চিন্তা করে দেখুন। এখন বলতে পারেন ব্যাংক এক্ষেত্রে কেন পদক্ষেপ নেয় না? এর কারণ হচ্ছে দুইটা। এক হচ্ছে অনেক বড় পর্যায়ের রাজনীতিবিদ, ব্যবসায়ী না হয়ে ব্যাংকের কোনো বড় কর্মকর্তা এর সাথে সংযুক্ত থাকে। আরেকটি কারণ হচ্ছে যেহেতু ব্যাংক ইচ্ছা করলে তাদের প্রয়োজন মোতাবেক হাওয়াই টাকা তৈরি করতে পারে, আবার বাংলাদেশ ব্যাংকও তাদের প্রয়োজন মোতাবেক টাকা ছাপাতে পারে। সেই ক্ষেত্রে তাদের সাথে ঝামেলা না করে ব্যাংক কিছুদিনের মধ্যেই তাদের টাকা প্রয়োজন মোতাবেক বাড়িয়ে নিতে পারে। কিন্তু ক্ষতিটা পূরণ করতে হয় আমাদের সাধারণ মানুষদের। সেটা কিভাবে? ধরুন, রসুলপুর গ্রামে 50 জন মানুষ বাস করে, তাদের প্রত্যেকের কাছে 10টি করে মুদ্রা আছে, মানে রসুলপুরে সর্বমোট 500টি মুদ্রা আছে। এখন কোনো একজন ব্যক্তি রসুলপুর থেকে একাই 250টি মুদ্রা চুরি করে নিয়ে গেল, তখন কি হবে? তখন বাজারে মুদ্রা সংকট দেখা দেবে এবং জিনিসপত্রের দাম কমে যাবে। অর্থনীতির ভাষায় যখন টাকার পরিমাণ কমে আসে, তখন জিনিসপত্রের দাম কমতে থাকে। এর কারণ হচ্ছে আপনার কাছে যদি কম টাকা থাকে, তাহলে আপনি কম জিনিস কিনবেন বা কম খরচ করবেন। আর আপনার কাছে যদি বেশি টাকা থাকে, তখন বেশি খরচ করবেন। তো রসুলপুরের এই অবস্থা দেখে রসুলপুরের যিনি রাজা ছিলেন, তিনি কি করলেন? বাজারে আরও এক্সট্রা 500টি মুদ্রা ছেড়ে দিলেন। তো এই 500টি মুদ্রা বাজারে ছাড়ার ফলে প্রয়োজনের তুলনায় আরও 250টি মুদ্রা বেশি হয়ে গেল। তো তখন কি হবে? বাজারে জিনিসপত্রের দাম বেড়ে যাবে। আর এই কাজটা আমাদের সাথে করছে। দিনের পর দিন বড় লোকেরা টাকা নিয়ে যাচ্ছে, আর ব্যাংক তাদের ইচ্ছা মতো টাকা ছাপিয়ে দেশের মুদ্রাস্ফীতি বাড়াচ্ছে। আর দিন দিন জিনিসপত্রের দাম বাড়ছে, যার শিকার হচ্ছে আমরা সাধারণ জনগণ। আর এভাবে টাকার ফাঁদে পড়ে ধনীরা দিনের পর দিন ধনী হচ্ছে, আর গরিবরা আরও গরিব হচ্ছে। যাই হোক, আমাদের সমাজে আরও নানা ধরনের এরকম রহস্য রয়েছে। আপনি যদি কোনো রহস্য সম্পর্কে জেনে থাকেন, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অথবা পরবর্তীতে আপনি কী সম্পর্কে ভিডিও চান সেটা কমেন্টে বলতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।